আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেন্টরস টেল প্রেজেন্টেড বাই অরিডেমি। আমি গোলাম রাব্বি হক। আজ আমাদের সাথে আছেন নাসিরউদ্দিন হাওলাদার স্যার, ডিপার্টমেন্ট হেড অফ ম্যানেজমেন্ট অফ নারায়ণগঞ্জ কলেজ। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি আমার একটু পরিচয় দিয়ে চাচ্ছি। জি, অবশ্যই। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন হলাদার। দীর্ঘদিন নারায়ণগঞ্জ কলেজে আছি, যেটা নারায়ণগঞ্জের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। এই কলেজের দীর্ঘদিন ধরেই বিশেষ করে কমার্স সেক্টর খুব আ ভালো করতেছিল। সেই সময়কার এই কলেজে আসি এবং ব্যবস্থাপনা বিভাগে যোগদান করি। আজকে আমি এই মুহূর্তে নারায়ণগঞ্জ কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে আছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আর এখানে এসে অত্যন্ত আমি আনন্দিত এবং নিজের কাছে গর্বিত মনে হচ্ছে যে আমার সন্তানতুল্য তোমরা কিছু আ ছেলে যে আসছো এবং আমাদেরকে যে সম্মান জানাইতেছো, এটা নিজেকে আমি গর্বিত মনে করতেছি এবং তোমাদেরকে সকলকে ধন্যবাদ। স্যার, আপনার জীবনের শিক্ষকতার শুরুর দিকটা কেমন ছিল? আমাদের সময়কার শিক্ষকতা লাইফটা আসলে তখনকার আনন্দের ছিল। বিশেষ করে তখন ছাত্র শিক্ষকদের সম্পর্কটা খুব মধুর ছিল আসলে। যেটা এখন অনলাইন হয়ে যাওয়াতে আসলে ছাত্র ছেলেমেয়েরা কিন্তু এখন অনেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেকটা ডিটাচড। এখন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অতটা আগ্রহী না। ওরা বাসায় ঘরের মধ্যেই পড়াশোনা করতে চায়। কিন্তু আমাদের সময় আমরা দেখেছি মানে 95% ছেলেমেয়ে শ্রেণীকক্ষে অবস্থান করত। যার কারণে ওই সময় ক্লাসগুলা খুব আনন্দ ছিল এবং ছেলেমেয়েদের সাথে সম্পর্কটা ছিল খুব কাছের। কারণ প্রত্যেকেই ক্লাসে যাইত, প্রত্যেকের পারিবারিক একটা সম্পর্ক গড়ে উঠতে, যেটা আজকে মনে হয় নাই। কিন্তু আজকে আবার অন্য সেক্টরে হয়তো উন্নয়ন ঘটেছে। সেই কারণে হয়তোবা নাই, সেটা প্রয়োজনে আমি কথা বলব। হ্যাঁ? এই অবস্থার আ তো স্যার, আপনার যে বিভিন্ন ইনস্টিটিউটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তো সেই অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলতেন। আমি আসলে আমার বিভিন্ন ইনস্টিটিউটে কাজ করার বেশি অভিজ্ঞতা নাই। আমি অ্যা ১৯৯৩ সালে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করার পরে ঢাকা শহরে প্রাইভেট ২-৩ টা প্রতিষ্ঠানে কাজ করেছি। এর মধ্যে একটা এনজিওতে কাজ করেছি। তারপরে নারায়ণগঞ্জেই কদম রসুল কলেজে মাস ৩ এ আমি ওখানে ক্লাস নিয়েছিলাম। আ অনারারি ক্লাস আরকি অনেকটা সেরকম ছিলাম। তারপরে নারায়ণগঞ্জ কলেজে চাকরি হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন এখানেই আমি অবস্থান করছি। স্যার, সহকারী প্রফেসর থেকে ডিপার্টমেন্ট হেড হওয়ার যাত্রাটা আপনার কেমন ছিল? না, এটা তো একটা মানে একজন শিক্ষকতা জীবনের এটা একটা গর্বের বিষয় থাকে। যে সমাপ্তিটা কেমন করে ঘরে বা কেমন করে শেষ হলো, সেটা আসলে একটা আনন্দের এবং গর্বের। আমি যখন এখানে লেকচারার হিসাবে আমার যাত্রা শুরু হয়, তারপরে সহকারী অধ্যাপক, তারপরে সহযোগী অধ্যাপক, তারপরে বিভাগীয় প্রধান হিসাবে এখন অবস্থান করতেছি। এটা আমার জন্য একটা গর্বের। আমি মনে করতে পারি যে শেষ জীবনে এসে আমি আমার বিভাগের নেতৃত্ব দিচ্ছি। এটা আনন্দের। ধন্যবাদ স্যার। আমাদের নারায়ণগঞ্জের বেশিরভাগ শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ কলেজের, তোলারাম কলেজের আপনার কলেজ রোডের কোচিং এ ক্লাস করত। তো কলেজ রোডে আপনার কোচিং ছিল অলমোস্ট ৩০ বছর ধরে। তো এই ৩০ বছরের কলেজ রোডের কোচিং এর যাত্রাটা আপনার কেমন ছিল? অত্যন্ত আনন্দের এবং শিক্ষকতা লাইফে আসলে ঢোকার পরেই তখন আসলে আমাদের শিক্ষকদের তোমরা জানো যে বিশেষ করে ৯৩ সালের শিক্ষকদের আসলে অর্থনৈতিক অবস্থা, শিক্ষকতা যারা করতো তারা আসলে টাকার জন্য শিক্ষকতা করে নাই। তারা শিক্ষকতা করছি আসলে একটা আনন্দের এবং খুব ছেলেমেয়েদের কাছে যে এত মানে সম্মান পাওয়া যাইত যেটা ভাবা যায় না। শিক্ষকতায় যদি ওই ৯০ দশকে কেউ ঢুকছে, ৮০-৯০ দশকে ঢুকছে, আমার বিশ্বাস ওর থেকে আর কেউ বের হতে পারে নাই। কারণ এমন ভালোবাসায় জড়ায় যেত তখনকার শিক্ষকরা এরকম। তো তারপরেও তো অর্থনৈতিক টানাপোড়েন থেকে মানুষ একটা বিকল্প চিন্তা করে। সেই থেকে আসলে আমার কমার্সের শিক্ষক হিসাবে আমি কলেজ রোডে দীর্ঘদিন এই ছেলেমেয়েদেরকে প্রাইভেট কোচিং এর সাথে সম্পর্ক হয়ে যায়। প্রায় ৩০ বৎসর, হ্যাঁ? এখন নারায়ণগঞ্জ কলেজে না, শুধু নারায়ণগঞ্জের যেখানেই চলাফেরা করি আমার মনে হয় আমার ছেলেমেয়ে নানান জায়গায় দেখা যায়। ভালো, ভালো জায়গায় আছে। এটা ভালো লাগে। নিজের এটা গর্বের অহংকারের মনে হয়। জি, অবশ্যই স্যার। এ আর দেখা যায় যে শিক্ষার্থীদের পাশাপাশি গার্ডিয়ানদের সাথেও যে সম্পর্ক উন্নয়ন একজন শিক্ষকের, সে ব্যাপারে যদি কিছু হ্যাঁ, আসলেই শিক্ষকতা বিশেষ করে একজন ভালো শিক্ষক হইতে হইলে
সেক্ষেত্রে অভিভাবকদের তাকে সম্মান করতে হয়। মানে একটা আন্তরিকতার সম্পর্ক গড়ে ওঠে। ছেলে-মেয়েদের আমার সন্তান তুল্য হিসাবে যদি আমি নিতে চাই, তাহলে তার বাবা-মাদেরকে আমার মানে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠতে হবে। তো তাদের সাথে যদি আমার বন্ধুত্ব না হয়ে ওঠে, তাহলে তার সন্তানের সাথেও আমার বন্ধুত্ব হয়ে উঠবে না। এটা আন্তরিকতার হয়ে যায়। একটা প্রতিষ্ঠানের সাথে যখন তাদের ছেলে-মেয়ে পড়ে তারাও যেমন আগায় আসে, আমরাও তাদেরকে এরকম মানে স্নেহ, সম্মান, শ্রদ্ধা করি। যার কারণে সেটা একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে জি। সমাজ। তো তো অবশ্যই একজন শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকের সাথে একটা মধুর সম্পর্ক আমাদের শিক্ষকদের বজায় রাখতে হবে। তাই তো? মানে হ্যাঁ, এটা আমিও আশা করি তোমরা যখন এই যাত্রা শুরু করছে ওরিডেমি একাডেমি, আমি আশা করি তোমাদের এটা উত্তরোত্তর ভালো হবে। কারণ আমি বুঝতে পারতেছি যে এখানে আমার সন্তান তুল্য তোমরা যারা আছো, হ্যাঁ? তোমরাও আ তোমাদের প্রতিষ্ঠান আরো আগায় যেতে পারবে নারায়ণগঞ্জে। আমি আশা করি মনে হয় সেটাও সেই দিকেই তোমরা যাচ্ছ। ধন্যবাদ স্যার। স্যার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হলো, এই বিগত ৩০ বছরে এই শিক্ষা কারিকুলামের যে এত পরিবর্তন, যেমন ১ম এ ছিল হচ্ছিল প্রশ্নের উত্তর দিলেই হতো। এরপর আসছে হলো সৃজনশীল। তো এর ব্যাপারে যদি আপনি কিছু আমাদের সময়কার বিশেষ করে এই ৮০-৯০ দশকে আবারও সেই কথাই বলতে হয়। যে তখনকার আসলে অনেকটা রচনা টাইপ পড়াশোনা, গদ্য টাইপ যে শুধু মুখস্থ আর মুখস্থ, এরকম। তারপরে যখন এটা সম্ভবত ১৫ পর থেকে ২০১৫ পর থেকে এই যাত্রা শুরু, এই যে সৃজনশীল খুব আসে। হ্যাঁ? সৃজনশীল সিস্টেমটা তো অত্যন্ত ভালো। কিন্তু এটা কার্যকারিতা হারায় মূলত এই যে ১৭ সালে যে কোভিড এর যে সমস্যাটা আসছে, এই কোভিড এ আসার পরেই, হ্যাঁ? এই করোনার পর থেকে ছেলেমেয়েদের আসলে শিক্ষকতা মানে শিক্ষা প্রতিষ্ঠান বিমুখ হয়ে যায় এবং ঘরকেন্দ্রিক হয়ে যায়। কারণ তখন থেকে এই যে অনলাইনে শিক্ষা ব্যবস্থাটা আগাইতে থাকে, তখন এই শিক্ষা ব্যবস্থাটা সেই দিক থেকে শিক্ষকদের কাছ থেকে ওরা কিছুটা হইলেও দূরে চলে যায়। যার কারণে অ্যা এই শিক্ষা ব্যবস্থাটা একটু আমি মনে করি যে পেছনে, কিন্তু এটা অত্যন্ত ভালো। হ্যাঁ, সৃজনশীল শিক্ষা ব্যবস্থা অত্যন্ত ভালো। কিন্তু হয়েছে কি? সৃজনশীল শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থী শিক্ষকের সান্নিধ্যে থাকতে হবে। শিক্ষকের সান্নিধ্যে যদি না থাকে, শিক্ষা প্রতিষ্ঠানের সান্নিধ্যে যদি না থাকে, তাহলে তার দ্বারা ডেভেলপ করা সম্ভব না। সে একা এটা পারবে না, পারা সম্ভব না। হ্যাঁ? কিন্তু এইটাই আমাদের দেশে এখন হয়ে উঠছে না। তারপরও মন্দের ভালো আমরা বলব, তোমাদের মতন এরকম অনেক ছেলেমেয়ে এখন আগায় আসতেছে, এরকম অনেক একাডেমি খুলতেছে যারা, হ্যাঁ? খালি টাকার জন্য এই যে প্রতিষ্ঠান খোলে তা না। সমাজের জন্য তারা কিছু দিতে চায়। নিজেরা লেখাপড়া করেছে, নিজেরা সম্মানের জায়গায় আসতেছে। শিক্ষকতা পেশা সম্মানিত পেশা বিধায় তারা হয়তো আগায় আসতেছে। আমরা আশা করি অদূর ভবিষ্যতে এই সমস্যা আমরা কাটায় উঠতে পারব। জি স্যার, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো স্যার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ২০১১ সালে সৃজনশীল আসলো। এরপর ২০২৪-২৫ সালে দেখা গেল হঠাৎ করে কারিকুলামটা একটু চেঞ্জ হলো। যেটা হচ্ছে হলো প্র্যাকটিক্যাল ভিত্তিক হয়ে গেল। তো এতে দেখা গেল অনেক শিক্ষক, শিক্ষার্থীর অনেক রকমের সমস্যা হলো। আবার পুনরায় আবার সিলেবাস চেঞ্জ করে পুরান কারিকুলামে নিয়ে গেল। তো এই ব্যাপারে যে একটা ত্রুটি যে হলো, এই ত্রুটিটা কি আসলে আমাদের উপর, বাচ্চাদের উপর কতটুকু ইমপ্যাক্ট পড়লো? আসলে কারিকুলাম যারা করে প্রত্যেকটাই কিন্তু আধুনিক এবং যেটা বিজ্ঞান বলতে কিন্তু বিজ্ঞানের আজকে আমরা যে কথা বলতেছি এটাকে বলে যে আধুনিক। এটাকে ১০ বৎসর পরে কিন্তু এই আধুনিক কিন্তু তখন বলবে সেকেল। আচ্ছা, এই আধুনিক আর আধুনিক থাকে না। কারণ বিজ্ঞানটাই চলমান একটা প্রক্রিয়া। উন্নয়ন হলো চলমান একটা প্রক্রিয়া। সিস্টেম হলো চলমান একটা প্রক্রিয়া। ওখানে অ্যা আমাদের দেশে যেটা হয়েছে ওই সিস্টেমটা কিন্তু ভালো ছিল। প্র্যাকটিক্যাল খারাপ ছিল না। কিন্তু আমাদের নৈতিকতার অভাব ছিল। আমরা মানুষ হিসাবে বাঙালি জাতি হিসাবে আমাদের নৈতিকতার যথেষ্ট অবক্ষয় হয়ে গেছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওই কারণে এই প্র্যাকটিক্যাল বিষয়টা, যেমন আমি একজন শিক্ষক। আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা নেব, প্র্যাকটিক্যাল পরীক্ষা পড়াবো। সেক্ষেত্রে আমি যদি বলি যে, "না, আমার কাছে তো আসলে আমি মাদ দিয়ে দেব। আমার কাছে পড়া লাগবে না। তুমি বাড়ি ঘুমাও, মাদ আমি দিয়ে দেব।" তাহলে এটা হয় না। কিন্তু প্র্যাকটিক্যাল হলে যে ও আমার সাথে হাতে কলমে কাছে থেকে পড়াশোনা করবে। তারা সেই উদ্দেশ্য নিয়ে আগাইছিল যে টিউশনি ব্যবস্থা থাকবে, ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে শুধু থাকবে, কোচিং করবে না। হ্যাঁ? কিন্তু ওইভাবে আর হয়ে ওঠে না। না হয়ে ওঠার কারণে আসলে এখন মনে হচ্ছে যে ওই সিস্টেমটা আসলে ভালো হয় নাই। যার কারণে সরকার এটা টিকতে পারে নাই। অভিভাবকদের সামনে টিকতে পারে নাই। পরিবর্তন করতে বাধ্য হইছে। জি, এরকম। অবশ্যই। কারণ বাংলাদেশে যেরকম শিক্ষা কারিকুলাম পদ্ধতিটা ছিল, হঠাৎ করে চেঞ্জ করে দেখা গেল বাচ্চাদের ঘরে বসে প্র্যাকটিক্যাল যে জিনিসটা আনা হলো, এটাতে অনেক বাচ্চাদেরও ক্ষতি হইছে এবং আমাদের এই ১.৫ বছর আমরা অনেক ক্ষতির সাধন হয়েছে আমাদের দেশে। মূলত আসলে এখানে আরেকটু কথা বলে রাখি। সেটা হলো, যেমন আমরা আসলে অর্থ সবকিছুর মূলে থাকে অর্থ।
অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি। যেমন তোমাদের এখন এই যে অরিডেমি একাডেমি, তোমরা যে মূল্যের একটা বোর্ড আমরা এখানে উপস্থাপন করতে পারতেছো, আমাদের দেশে এরকম একটা বোর্ড এখনো মানে কি বলে? আমার মনে হয় 90% প্রতিষ্ঠানে এরকম একটা বোর্ড এখনো প্রেজেন্ট করতে পারে নাই। তা সেই ক্ষেত্রে এই আধুনিক যে প্র্যাকটিক্যাল বিষয়টা নিয়ে আসা, সেক্ষেত্রে তো এই ইনভেস্ট গুলো থাকতে হবে। ইনভেস্ট করলে তারপরে না এটা আনা সম্ভব। কিন্তু সেটা হয় না। যদি এটা ইনভেস্ট করা যায় এরকম, তাহলে সেক্ষেত্রে এই উন্নয়ন সম্ভব। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বর্তমানে অনেকেই গ্র্যাজুয়েশন করে আপনার ধরেন অথবা পড়াশোনা চলাকালীন সময় টিউটর হিসেবে বিভিন্ন স্কুল, কলেজ কিংবা বাচ্চাদের প্রাইভেট পড়ানোতে এনকারেজ হয়। তো সেতে কি পড়ার মানটা কি ঠিক থাকে? একজন আরকি সবাই তো আর পড়ানোর মতো ক্যাপাবিলিটি থাকে না সবার। তো এই ব্যাপারে যদি আপনি মানে এটাও এই সত্য আমি তো মানে আমার ৮০ র দশকে আমি স্টুডেন্ট, হ্যাঁ? তখনকার থেকে এই টিউটর পেশা আছে, থাকবে। এটা বিশ্বের সব জায়গায় কিন্তু আছে। হয়তো ধরন ভিন্ন। আমাদের দেশের ধরন ভিন্ন। এটা হয়েছে অর্থের সাথে সম্পর্ক হয়ে গেছে, ব্যবসার মতন হয়ে গেছে। এই কারণে মানুষের সাথে এটা অনীহা। কিন্তু টিউটর ক্লাস মানেই তো হলো টিচার থাকবে, স্টুডেন্ট থাকবে। সেটা ঘরে থাকুক আর শিক্ষা প্রতিষ্ঠানে থাকুক। কোনটাই তো লস নাই। সবগুলোই ভালো। কিন্তু এখন এটা যদি উভয় পক্ষ সেক্ষেত্রে স্বচ্ছন্দ ফিল করে, উভয় এটা চাচ্ছে কিনা। হ্যাঁ? এক পক্ষ যদি এমন হয় যে, না আমরা এটা চাচ্ছি না। আরেক পক্ষ সেটা খুব বেশি চাচ্ছি। এইটা একটা সমস্যার কারণ হতে পারে। হ্যাঁ? কিন্তু সিস্টেম ভালো। সবগুলোই ভালো। আর এখন বর্তমানে আমি মনে করি যে এখন যে সৃজনশীল ব্যবস্থা এতে মানে এর বিকল্প নাই। শিক্ষা প্রতিষ্ঠানে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছি। সেই দিক থেকে তো আমি আসলে যদিও প্রাইভেটকে আমি অতটা এনকারেজ করতে পারি না। কিন্তু তারপরেও বলতে হবে যে ভালো রেজাল্ট করাইতে হলে অ্যাম গার্ডিয়ানরাই আগায় আসে বা উপায় নেই এছাড়া। আসলে ভালো রেজাল্ট করাইলে প্রাইভেট তার ব্যবস্থা নিতে হবে একটা ছেলে-মেয়ে আমি মনে করি। যদিও আমি এখন বর্তমানে এই প্রাইভেট পেশার সাথে জড়িত না। আমি আমার কোচিং ব্যবসা থেকে মানে ওই কোভিড এর পর থেকে সরে আসছি। এখন আর কোচিং করাচ্ছি না, শুধু কলেজে শিক্ষকতাই করি। কিন্তু তারপরও মনে হচ্ছে যে আমার ছেলেমেয়েরা যদি তোমাদের মতন এরকম একাডেমির সাথে জড়িত না থাকে তাহলে পিছিয়ে যাবে। যেই ছেলেমেয়েগুলা একাডেমির সাথে জড়িত থাকে, পাশাপাশি আমাদের কলেজের সাথেও সম্পর্ক থাকে, তারাই দেখা যায় ভালো করে। হ্যাঁ? এজন্য আমি বলব না যে এটা ভালো সার্ভিস দেয়। আমি মনে করি যে এটা বেটার। হ্যাঁ? ভালো রেজাল্ট করার জন্য। জি, থ্যাংক ইউ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের বর্তমান যুগের শিক্ষার্থীদের জন্য আপনার যদি কিছু বলার থাকে? আমাদের ছেলেমেয়েদের জন্য আমার একটাই কথা থাকতে পারে, সেটা হলো যে আসলে শর্টকাট কোনো রাস্তা নাই। আমাদের ছেলেমেয়েরা খুব শর্টকাটে সারতে চায়। রেজাল্ট, পড়াশোনা সবকিছু শর্টকাটে সারতে চায়। শর্টকাটের কোনো রাস্তা নাই। পড়াশোনা করতে হবে। সেটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে, বাসায় পড়াশোনা করতে হবে, কোচিং একাডেমিতে যদি সাধ্যের মধ্যে থাকে। আমি তো মনে করি তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে। অনেক সময় ছেলেমেয়েদের টাকা-পয়সা থাকে না। তাদের টাকা-পয়সা প্রাধান্য একটু কম দেবা। যে একটা ছেলেমেয়ে টাকা দিতে পারতেছে না, তার থেকে কম নাও। আবার যে আর্থিক অবস্থা আল্লাহর রহমতে ভালো আছে, তার থেকে তো একটু বলো যে, "তোমার বাবা ভালো টাকা-পয়সা দিতে পারতেছে, আমাদের প্রতিষ্ঠান তো চলা লাগবে। অতএব সেই ক্ষেত্রে তোমরা কিছু টাকা-পয়সা আবার গরিব মেধাবী যদি হয়, তাদেরকে প্রয়োজনে সহযোগিতা করো।" এবং করে। আমার মনে হয় এরকম অনেক একাডেমি বর্তমানে এরকম সহযোগিতা করে। তাহলে সেইটা ছেলেমেয়েদের জন্য অনেক ভালো হয়। আমি মনে করি সেটা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন আজ সিজন 1 এর ১ম গেস্ট মোহাম্মদ নাসিরউদ্দিন হাওলাদার স্যার। তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে।